আমাদের শিল্প খাত শুধু না, জাতীয়ভাবে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যেই জায়গাটা এটা আকর হিসেবে কাজ করতে পারে, সেই আকরের জায়গাটাও এখানে। যদি আমরা বিভিন্ন আঞ্চলিক বৈষম্যকে দূর করতে চাই, তার একটা বড় হাতিয়ার হিসেবে আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্প আসতে পারে। এবং শুধু এইটা না, আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য, তার ভিতরে ডিমড এক্সপোর্ট হিসেবে এটা কিভাবে যুক্ত হয়েছে সেটাও আমরা জানি গার্মেন্টসের সাথে এবং অন্যান্য ক্ষেত্রে। আমি আপনাদের দুটো বা তিনটে মূল নীতিগত চ্যালেঞ্জের কথা বলবো। প্রথম যেই চ্যালেঞ্জের ইস্যু এখানে আসবে, আমি পিছনে ফিরে আপনাদের দেখাচ্ছি, সেটা হলো এটার সংজ্ঞা। আপনারা যদি দেখেন, আপনারা তো অবশ্যই এখানে এসএমই ফাউন্ডেশনে এসছেন। এসএমই ফাউন্ডেশনের সংজ্ঞা তো নিঃসন্দেহে একটা আছে, এবং আমরা যেটা দেখি সেটা হলো আমাদের হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে অন্তত 5টি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্নভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে সংজ্ঞায়িত করে থাকে, এবং তার অন্তত 6টি প্রতিষ্ঠান আছে। 5টি সংখ্যা 6টি প্রতিষ্ঠান। এবং যদিও সব ক্ষেত্রে মূল কমন একটি সাধারণ একটি বিষয় থাকে, সেটা হলো যে কতজন লোক এখানে কাজ করে। আপনি দেখবেন যে সাধারণভাবে যে এটা আমি একটা গড় করেছি, 1 থেকে 15, 10 থেকে 30, 1 থেকে 30। আপনি যদি ছোট রাখেন 120-এর নিচে, এবং অন্য পুরে ওখানে 100 থেকে 300। এবং আমি দেখাচ্ছি কোন কোন প্রতিষ্ঠান। বিবিএসের একটা সংজ্ঞা, এবং সেটা শুধুমাত্র সে কর্মসংস্থানের ভিত্তিতে করে, কতগুলো লোক ওখানে আছে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 2022 এখনও চলমান, সেই অর্থে যদি নতুনটা যেরকমভাবে কার্যকর না হয়ে থাকে, তাহলে সেইখানে আপনার মূলধনের সাথে আবার কর্মসংস্থান। আপনি যদি বাংলাদেশ ব্যাংকে আসেন, সে শুধুমাত্র মূলধন না, সে শুধু আপনার ফিক্সড অ্যাসেটের উপরে এটা শুধু বিবেচনা করে থাকে। এসএমই পলিসি 2019 যদি আপনি দেখেন, সেখানে আবার অ্যাসেট ওয়ার্কার আছে, কিন্তু ভিন্ন মাত্রায়। এসএমই ফাউন্ডেশনেও অ্যাসেট ওয়ার্কার্স আছে ভিন্ন মাত্রায়। এবং আপনি বিসিকের, যেখানে আপনি বিসিক অঞ্চলে আপনি যদি জমি নিয়ে করতে চান, সেখানে আবার আরেক সংজ্ঞা। সেহেতু এই সংজ্ঞার যে নৈরাজ্য, আমার 1 নম্বর পয়েন্ট আজকে হলো যে কোনো এই ধরনের নৈরাজ্য থেকে বেরোতে হবে। এসএমইর 2025-এর নীতিমালা তৈরি হচ্ছে, সেখানে এই সংজ্ঞার হারমোনাইজেশন, এটার সুষমকরণ বা একটা সহজীকরণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এক একটা প্রতিষ্ঠান এক এক প্রয়োজনে এক একভাবে সংজ্ঞা দিয়ে এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। সমস্যা কি মানলেন? 1 নম্বর হলো সংজ্ঞার সমস্যা। 2 নম্বরের সমস্যা, সাইজ যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি এটা অনানুষ্ঠানিক হয়ে যায়। ইনফর্মালিটি, যেটাকে আমরা এতদিন পর্যন্ত অনেক সময় খুবই উদ্বেলিত হয়ে বলেছি তারা ফ্লেক্সিবল, তারা নিজেদের মতো করে চলতে পারে, তাদের ইত্যাদি, কিন্তু এই ইনফর্মালিটি এখন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। যদি আপনি অপ্রাতিষ্ঠানিক থাকেন, তাহলে সরকার আপনাকে স্বীকার করবে না। আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে, ইনকাম ট্যাক্সের টিআইএন থাকতে হবে, বিআইএন থাকতে হবে। এইগুলি যদি না থাকে, সরকার আপনাকে যে অন্যান্য সুবিধাগুলো দিবে, টাকা পয়সা থেকে আরম্ভ করে কর সুবিধা ইত্যাদি, সেগুলো আপনি পাবেন না। এই ইনফর্মালিটি আমরা যেটার এখন মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইটার সাথে, সেটা হলো যে সামাজিক সুরক্ষাও পাবেন না। আপনার যে চাকরি চলে গেলে পরে যে কোনো ধরনের সুরক্ষা, পেনশন ইত্যাদি, সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদি, সেগুলোও পাবেন না। অর্থাৎ আমাদের এমন একটা প্রক্রিয়ার ভিতরে যেতে হবে যেখানে আমি অনানুষ্ঠানিকতার যে সুবিধাগুলো আছে, ফ্লেক্সিবিলিটি বলি, নমনীয়তা থাকে, সেগুলোকে পাবো, কিন্তু আমি অনানুষ্ঠানিক বলে সরকারের সুবিধা থেকে যেন বঞ্চিত না হই। আমার সেই রকম একটা পরিস্থিতি লাগবে, এবং একই সাথে আমি একটি আধুনিক শিল্প গড়ে তুলব। ছোট হলে আধুনিক হওয়া যায় না, এইটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং সেই জন্য সামাজিক সুরক্ষা, পেনশন থেকে আরম্ভ করে অন্যান্য বিষয়াদি আসবে, এবং শ্রমের মানকে নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু দায়িত্ব চলে আসবে ওইখানে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস।
ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা আপনাদের কাছে আমার দ্বিতীয় বিষয় ছিল। একটা ছিল সংজ্ঞা, দ্বিতীয় হলো আনুষ্ঠানিকতা। তৃতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাইবো সেটা হলো যে আমিও শুনেছি একটু আগেও এবং সবার কাছে আলোচনার ভিতরে তৃতীয় সমস্যা, খালি টাকা পয়সা এবং ঋণের আলোচনা হয়। ঋণ হলো ব্যবসা করার জন্য একটি ছোট উপাদান। এটা বড় উপাদান কিন্তু ছোট, মানে আর্থিক ব্যবস্থাপনা। আপনার অনেক বেশি বিষয় হলো আপনার ট্যাক্স কত, আপনার শুল্ক কত, আপনি যে কাঁচামাল ব্যবহার করেন তার সুবিধা কত। সেহেতু এই আলোচনা শুনি না, আসলে পরেই খালি শুনি যে আরও টাকা দেন, আর টাকা তো পাচ্ছি না, টাকা ফেরত। টাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে হাজার লক্ষ কোটি টাকার যে অনাদায়ী ঋণ রয়েছে তার ভিতরে 27% হলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের। সেহেতু এই ঋণগ্রস্ত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পদের প্রস্থানের একটা পথ আমাদের বের করে দিতে হবে, যাতে করে সিক ইন্ডাস্ট্রি, তথাকথিত, আমি সিক ইন্ডাস্ট্রি কমিটিতেও কাজ করেছি, ওনাদের বের হয়ে যাওয়ার একটা সুযোগ দিতে হবে। এইটা ওই আমার যখন ব্যাংকিং সংস্কারের কথা হচ্ছে। কিন্তু তার চেয়ে বড় বিষয়, আপনারা জানেন যে আমি আপনাকে এইবারের বাজেটেরই ফেরত নিয়ে যাই। এইবারের বাজেটে যে 3 বছরের টার্গেটগুলো দেওয়া হয়েছিল সেগুলো আপনারা জানেন যে 1000 কোটি টাকা ঋণ দেওয়া হবে এবং আপনার এসএমই ফাউন্ডেশন চাচ্ছে যে এই টাকাটা তাদের মাধ্যমে যাক, তাই তো? তারা আপনি চাচ্ছে, ব্যাংক আবার এটা চাইবে না। আপনারা বুঝতে পারছেন ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের ভিতরে এটা নিয়ে আলোচনা হবে হয়তো কোনো একটা সময়। কিন্তু এর সাথে সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কিন্তু আপনাদের কাছে আমি অন্য জিনিস নিয়ে আসি। দেখেন এইবারের বাজেটে কি হলো। এইবারের বাজেটে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে কমপ্লায়েন্সের প্রেশার, আপনার নিয়ম মেনে চলার জন্য যে সমস্ত চাপ, এগুলো আগের চেয়ে বাড়বে। মানে আধুনিকায়ন, ওই যে ফর্ম্যালিটির কথা বলেছি, ওইটাতে আপনি কিন্তু ক্রমান্বয়ে যাবেন। কিন্তু ওখানে গেলে পরে যে সুবিধাগুলো থাকার কথা আর্থিক খাতে, সেই সুবিধাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আসে নাই। এইটাই হলো। আমি জানি না এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে কি কোনো বাজেট প্রস্তাবনা পাঠিয়েছিলেন কিনা আমি জানি না, এবং যদি পাঠিয়ে থাকেন সেটা কতদূর গৃহীত হয়েছে সেটা যারা মন্ত্রীরা আছেন তারা ভালো বলতে পারবেন। এখানে যেই জিনিসটা দেখার বিষয়, দেখেন একটা মূল ছিল আপনাদের ট্যাক্সের হলো টার্নওভার ট্যাক্স, অর্থাৎ আপনার যা আবর্তন হবে তার উপরে কত % করে দেওয়া হবে। ছিল সেটাকে 0.6%, এখানে ছিল নির্ভর করে কত টাকার, কত কোটি টাকার আপনার টার্নওভার হয় তার উপরে। সেইখানে 2 জায়গাতেই আপনার কিন্তু বেড়েছে। এইটার ভিতরে টার্নওভার ট্যাক্সের সমস্যাটা হলো এইখানে, আপনি লাভ করেন ক্ষতি করেন, যদি ঘুরে থাকে আপনার টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে আপনার ঘূর্ণায়মান পুঁজির উপরে আপনার এখানে কর দেওয়ার প্রশ্ন ওঠে, যতখানি না লাভ ক্ষতির ভিত্তিতে। একই রকমভাবে যদি আপনি অনিবন্ধিত হন তাহলে 27.5% কিন্তু ইনকাম ট্যাক্সের ভিতরে আবার পড়বে, যদি আপনি 3 কোটি টাকার উপরে ওখানে যদি থাকেন। আমার বলছি যেটা, যে নতুন প্রজন্মের যে নীতি কাঠামো হবে সেটাকে এই ঋণ নির্ভরতা থেকে বের হয়ে এসে আমার আর্থিক খাতের এবং আমার যে শুল্ক খাতের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোর বেশি মধ্যে নজর দিতে হবে। ইট ইজ দ্য নিউ জেনারেশন অফ সাপোর্ট পলিসিস টু দ্য এসএমইস। এবং এটার সাথে কি কি যুক্ত? এটার সাথে যুক্ত হলো আপনার সামাজিক সুরক্ষা যুক্ত। আপনি এই সকলকে আপনি চাকরি থেকে ছেড়ে দিলে পরে সেই লোকটাকে আপনি কি দিবেন? আপনার এটার সাথে যুক্ত হলো আপনি নতুন প্রযুক্তি ব্যবহার করলে পরে তার ডেপ্রিসিয়েশন কিভাবে হবে, তার যে ক্ষয় হয় সেই ক্ষয়ের হিসাব কেমন করে আপনি আপনার প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টের ভিতরে ঢুকাবেন, ইত্যাদি বিষয় আপনার এটা আছে। আমার সময় এত দরকার নাই, আপনাদের অন্য কোনো সময় এসেন আমি এগুলো আলাপ করে আপনাদের বলল। আমি 3টি বিষয় আপনাকে নতুন প্রজন্মের নীতি কাঠামোর জন্য বললাম। সংজ্ঞাকে আপনার ঠিক করতে হবে 1 নম্বরে, অবশ্যই অপ্রাতিষ্ঠানিকতা থেকে আস্তে আস্তে বেরোতে হবে তার সুবিধাগুলো রেখে। এবং তৃতীয়ত এই ঋণ গুরুত্বপূর্ণ, কিন্তু ঋণ নির্ভরশীলতা থেকে আমার কর কাঠামোর উপরে মনোযোগ দিতে হবে এবং এটার সুবিধাগুলো আমাদের নিতে হবে। এই জায়গাটাতে আমাদের আগামী দিনে, কিন্তু আমি আপনাদের বলি
এই তিনটে জিনিস আপনাদের বললাম, কিন্তু আপনাদের বলি, আমি শিশুর কথা দিয়ে শুরু করেছিলাম, আবার বলি, শিশু না কাঁদলে কিন্তু মাও কিন্তু মনোযোগ দেয় না। আপনাদের যদি কণ্ঠস্বর না থাকে, আপনারা যদি আপনাদের কথাগুলো বলার মতো না পান ব্যক্তিদের এবং নীতি নির্ধারকদের ভিতরে, তাহলে কিন্তু এই হৃদয়ের বাণী নিভৃতেই কাঁদবে। আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশের 300 পার্লামেন্ট মেম্বার আগের আজে বাজে পার্লামেন্টে 86 জন 88 আরএমজির এমপি ছিলেন। ওই আরএমজি এমপির কারণে অন্য যে কোনো খাতের চেয়ে বেশি সুবিধা আরএমজি নিয়ে গেছে। আগামী দিনে আপনাদের যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকে, আপনাদের এই আমার মতো নিরীহ মানুষের যুক্তি কথায় আপনাদের কোনো উপকারে আসবে না। আপনাদের আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনী ইস্তেহারের ভিতরে যেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা, আধুনিক প্রজন্মের নীতি কাঠামোর কথা আসে, এবং একই সাথে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেই নীতিমালা 2025 সৃষ্টি হচ্ছে, সেখানে যেন আপনাদের কণ্ঠস্বর ঠিক মতো থাকে, সেইটা নিশ্চিত করবেন। ভালো থাকবেন আপনারা সকলে। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর